সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য হাইডা আলোচনা করছি। হাইডার আলোচ্য বিষয় হলো 1. হাইডার আবিষ্কার ও নামকরণ। 2. বাংলাদেশে হাইডা প্রজাতির সংখ্যা। 3. হাইডার বাসস্থান। 4. হাইডার খাদ্য। 5. হাইডার বাহ্যিক গঠন। 6. হাইডার অন্তঃগঠন। 7. হাইডার এপিডার্মিস বা বহিত্বক বর্ণনা। 8. হাইডার মেসোগিলিয়া বা মেসোল্যামিয়া বর্ণনা। 9. হাইডার গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক বর্ণনা। 10. সিলোম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য। 11. নিডোব্লাস্ট বা নিডোসাইট কোষের গঠন ও কাজ। 12. বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট বা নিডা বর্ণনা। 13. নেমাটোসিস্টের সূত্রকের নিক্ষেপ কৌশল। 14. হাইডার শিকার ধরার কৌশল। 15. হাইডার খাদ্য পরিপাক পদ্ধতি। 16. অন্তঃকোষীয় পরিপাক ও বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য। 17. হাইডা উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও স্বনিষেক ঘটে না কেন। 18. হাইডার যৌন জনন পদ্ধতি বর্ণনা। 19. হাইডার বিভিন্ন ধরনের চলন। 20. হাইডার মুকুলোদ্গম পদ্ধতি। 21. হাইডার পুনরুৎপত্তি। 22. মিথজীবিতা বা সহ অবস্থান বর্ণনা। 23. পরজীবিতা ও মিথজীবিতার মধ্যে পার্থক্য। 24. হাইডার সমবন্টন এবং 25. ডিপ্লোব্লাস্টিক ও ডিপ্লোব্লাস্টিক প্রাণীর মধ্যে পার্থক্য। এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত তোমাদের জন্য এখন আলোচনা করছি। অবশিষ্টগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। হাইডা হলো নিডারিয়া পর্বের অতি পরিচিত একটি ক্ষুদ্র প্রাণী। এরা মুক্তজীবী প্রাণী এবং স্বাদুপানির পলিপ নামে পরিচিত। এদেরকে বলা হয় স্বাদুপানির পলিপ। প্রাণী জগতে 2টি ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী পর্ব রয়েছে। একটি নিডারিয়া, অপরটি টিনোফোরা পর্ব। হাইডা নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে 2টি ডিপ্লোব্লাস্টিক পর্ব রয়েছে, নিডারিয়া ও টিনোফোরা। সুইস প্রকৃতিবিজ্ঞানী আব্রাহাম ট্যাম্পলে হাইডা আবিষ্কার করেন। 1758 সালে ক্যারোলাস লিনিয়াস এর নাম দেন হাইডা। হাইডার আবিষ্কারক আব্রাহাম ট্যাম্পলে এবং হাইডার নামকরণকারী হলেন ক্যারোলাস লিনিয়াস। গ্রিক রূপকথায় বর্ণিত 9 মাথা বিশিষ্ট ড্রাগন হাইডার নাম অনুসারে এর নামকরণ করা হয় হাইডা। ড্রাগন হাইডার একটি মাথা কেটে দিলে 2টি মাথা সৃষ্টি হতো। এর কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে সে অংশ থেকে নতুন হাইডা সৃষ্টি হতো। অর্থাৎ হাইডার
পুনরুৎপত্তি ক্ষমতা আছে। মহাবীর হারকিউলিস এই দানবকে বধ করেন। বাংলাদেশে হাইডার প্রজাতি। পৃথিবীতে 40টি মতো হাইডা প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশে 3টি প্রজাতির হাইডা পাওয়া যায়। পৃথিবীতে হাইডা প্রজাতির সংখ্যা 40টি। বাংলাদেশে পাওয়া যায় 3টি প্রজাতি। বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের হাইডা ভুলগারিস, বাদামি বর্ণের হাইডা অলিকটাস বা হাইডা ফুস্কা, সবুজ বর্ণের হাইডা ভিরিডিসিমা। এর মধ্যে বাংলাদেশের স্বাদুপানির জলাশয়ে হাইডা ভুলগারিস প্রচুর পরিমাণে পাওয়া যায়। হাইডা ভুলগারিস হলুদ বাদামি বর্ণের প্রাণী। হাইডা অলিকটিস বাদামি বর্ণের প্রাণী। হাইডা ভিরিডিসিমা সবুজ বর্ণের প্রাণী। হাইডার বাসস্থান কোথায় কোথায় পাওয়া যায়? হাইডা একটি মুক্তজীবী প্রাণী। পৃথিবীর সর্বত্রই বিভিন্ন প্রজাতির হাইডা পাওয়া যায়। স্বাদুপানির জলাশয়, পুকুর, ডোবা, খাল, বিল, হ্রদ, ঝর্ণা প্রভৃতিতে বাস করে। স্থির, শীতল ও পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়। তাহলে সবচেয়ে বেশি থাকে স্থির পানি, শীতল পানি এবং পরিষ্কার পানিতে। ঘোলা, উষ্ণ ও চলমান পানিতে এদের পাওয়া যায় না। এরা নিমজ্জিত কোনো কঠিন বস্তু কিংবা উদ্ভিদের পাতার সাথে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। হাইডার খাদ্য। হাইডা মাংসাশী বা কার্নিভোরাস প্রাণী। পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, ড্যাপনিয়া, ক্রাস্টাসিয়া, ছোট ছোট কৃমি, অ্যানিলিড বা অ্যানিলিডা পর্বের প্রাণী, মাছের ডিম, ব্যাঙাচি প্রভৃতি হাইডার খাদ্য। তবে প্রধান খাদ্য হলো ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। হাইডা কেবল সেসব প্রাণীকে শিকার করে যাদের কলারসে গ্লুটাথিওন থাকে। গ্লুটাথিওন একটি রাসায়নিক পদার্থ। যেসব প্রাণীদের কলারসে গ্লুটাথিওন থাকে, হাইডা ঠিক সেই সব প্রাণীদেরকে শিকার করে। হাইডার বাহ্যিক গঠন। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করব। এরপর চিত্রসহ সেটি ব্যাখ্যা করব, যাতে খুব ভালো মতো বুঝতে পারো। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর হ্যান্ডনোটটি তোমাদের মাঝে উপস্থাপন করছি। হাইডা নলাকৃতির বা চোঙ্গা আকৃতির ক্ষুদ্র প্রাণী। প্রসারিত অবস্থায় এরা প্রায় 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা এবং 1 মিলিমিটার চওড়া। পানি থেকে তুললে এরা একটি নরম ও আকারবিহীন পিণ্ডে পরিণত হয়। হাইডার দেহ 3টি অংশ নিয়ে গঠিত: হাইপোস্ট্রম, দেহকাণ্ড ও পদতল। প্রথমে হাইপোস্ট্রম।
দেহের উপরের দিকে ছোট ও মোচা আকৃতির সংকোচনশীল অঙ্গকে হাইপোস্ট্রম বলে। এতে মুখ ছিদ্র থাকে। মুখ ছিদ্র খাদ্য, পানি ও অক্সিজেন গ্রহণ করে। ইহা অপাচ্য ও বজ্র পদার্থ বাইরে বের করে দেয়। 2. দেহকাণ্ড। হাইপোস্ট্রম ও পদতল ব্যতীত সমগ্র অংশকে দেহকাণ্ড বলে। দেহকাণ্ডের বিভিন্ন অংশ হল: 1. কর্ষিকা। হাইপোস্ট্রমের গোড়ায় সরু, লম্বা, ফাঁপা ও সংকোচন প্রসারণশীল 6 থেকে 10টি কর্ষিকা থাকে। প্রতিটি কর্ষিকা দেহের চেয়ে দ্বিগুণ বা 3 গুণ লম্বা। কর্ষিকার বহিঃপ্রাচীরে টিউমারের মতো ছোট ছোট নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। প্রতিটি ব্যাটারিতে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে। ইহা শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে অংশগ্রহণ করে। 2. মুকুল। অনুকূল পরিবেশ বা গ্রীষ্মকালে পরিবেশে পর্যাপ্ত খাদ্য থাকে। হাইডা খাদ্য গ্রহণ করে দৈহিক বৃদ্ধি লাভ করে। ফলে দেহের মধ্যবর্তী অঞ্চলে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। প্রতিটি মুকুল পরিপক্ক হয়ে নতুন হাইডার জন্ম দেয়। ইহা হাইডার অন্যতম অযৌন জনন পদ্ধতি। 3. জননাঙ্গ। হেমন্তকালে ও শীতকালে পরিণত হাইডার দেহকাণ্ডে অস্থায়ী জননাঙ্গ গঠিত হয়। জননাঙ্গ স্থায়ী নয়, অস্থায়ী। এটা হেমন্তকালে ও শীতকালে গঠিত হয়। দেহের উপরের দিকে শুক্রাশয় এবং নিচের দিকে ডিম্বাশয় থাকে। শুক্রাশয়ে শুক্রাণু এবং ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু ও ডিম্বাণু জনন কাজে অংশগ্রহণ করে। 3. পদতল বা পদচাকতি। দেহের নিম্নাংশে গোলাকার ও চাপা অংশ হল পদচাকতি। পদতল হতে নিঃসৃত আঠালো পদার্থ হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। এখান থেকে সৃষ্ট বুদবুদ পানিতে ভাসতে সাহায্য করে। ইহা ক্ষণপথ গঠন করে হাইডাকে গ্লাইডিং চলনে সাহায্য করে। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা তোমাদের মাঝে উপস্থাপন করা হলো। এখন এগুলোই চিত্রসহ ব্যাখ্যা করছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং দীর্ঘদিন মনে থাকে। হাইডার বাহ্যিক গঠন। হাইডা নলাকৃতির বা চোঙ্গা আকৃতির ক্ষুদ্র প্রাণী। দেখো, হাইডা লম্বা নলাকার বা চোঙের মতো ক্ষুদ্র প্রাণী। প্রসারিত অবস্থায় এরা প্রায় 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা। লম্বা হলো 1 থেকে 3 সেন্টিমিটার এবং 1 মিলিমিটার চওড়া। এইটুকু 1 মিলিমিটার চওড়া বা প্রস্থ 1 মিলিমিটার। পানি থেকে তুলে আনলে এরা একটি নরম ও আকারবিহীন পিণ্ডে পরিণত হয়। পানিতেই এর আকারটা দেখা যায়, কিন্তু পানি থেকে আনলে আর আকার দেখা যায় না। হাইডার দেহ 3টি অংশ নিয়ে গঠিত: 1. হাইপোস্ট্রম, 2. দেহকাণ্ড, 3. পদতল। একে একে বর্ণনা করছি চিত্রসহ। 1. হাইপোস্ট্রম। দেহের উপরের দিকে ছোট ও মোচা আকৃতির সংকোচনশীল অঙ্গকে হাইপোস্ট্রম বলে। এই যে দেহের উপরের দিকে এই যে ছোট এবং এটা সংকোচনশীল, এই অঙ্গটাকে বলা হয় হাইপোস্ট্রম। এতে মুখ ছিদ্র থাকে। মুখ ছিদ্র খাদ্য, পানি ও অক্সিজেন গ্রহণ করে। ইহা অপাচ্য বা বজ্র পদার্থ বাইরে বের করে দেয়। এই যে মুখের ছিদ্র আছে,
এটাকে বলা হয় মুখ ছিদ্র। এই মুখ ছিদ্রের মধ্য দিয়ে খাদ্য, পানি ও অক্সিজেন ভিতরে প্রবেশ করে। আর দেহে যে বজ্র পদার্থ উৎপন্ন হয় সেটা এই মুখ ছিদ্রের মধ্য দিয়েই বেরিয়ে যায়। অর্থাৎ হাইডার কোনো পায়ু ছিদ্র নাই। এই ছিদ্রটাই মুখ ছিদ্র এবং পায়ু ছিদ্র হিসেবে কাজ করে। 2. দেহকাণ্ড। হাইপিস্টম ও পদতল ব্যতীত সমগ্র অংশকে দেহকাণ্ড বলে। এটি হাইপিস্টম, এটি পদতল। এই অংশ বাদে দেহের সম্পূর্ণ অংশ হলো দেহকাণ্ড। এই দেহকাণ্ড কয়েকটি অংশ থাকে: 1 কর্ষিকা, 2 মুকুল, 3 জননাঙ্গ। 1 কর্ষিকা। এইগুলো কর্ষিকা, দেখো এই যে এগুলো সব কর্ষিকা। হাইপিস্টমের গোড়ায় সরু, লম্বা, ফাঁপা ও সংকোচন প্রসারণশীল 6 থেকে 10টি কর্ষিকা থাকে। তাহলে দেহে 6 থেকে 10টি কর্ষিকা থাকে। প্রতিটি কর্ষিকা দেহের চেয়ে দ্বিগুণ বা 3 গুণ লম্বা। এই কর্ষিকাগুলো এই দেহটির চেয়ে দ্বিগুণ লম্বা হতে পারে অথবা 3 গুণ লম্বা হতে পারে। কর্ষিকার বহিঃপ্রাচীরে টিউমারের মতো ছোট ছোট নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। এই দেখো ক্ষুদ্র ক্ষুদ্র টিউমারের মতো উঁচু স্থান দেখা যাচ্ছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র টিউমারের মতো উঁচু স্থানকেই বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। প্রতিটি ব্যাটারিতে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট থাকে। হাইডাতে তো 4 ধরনের নেমাটোসিস্ট থাকে, তাই এই ব্যাটারির ভিতরে 2 বা ততোধিক রকমের নেমাটোসিস্ট থাকে। ইহা শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে অংশগ্রহণ করে। কর্ষিকার কাজ হলো শিকার ধরতে সাহায্য করে, আত্মরক্ষায় সাহায্য করে এবং চলনে অংশগ্রহণ করে। 2. মুকুল। অনুকূল পরিবেশ অথবা গ্রীষ্মকালে পরিবেশে পর্যাপ্ত খাদ্য থাকে। তাহলে অনুকূল পরিবেশ হলো গ্রীষ্মকাল। এই সময় পরিবেশে প্রচুর পরিমাণে খাদ্য থাকে। হাইডা খাদ্য গ্রহণ করে দৈহিক বৃদ্ধি লাভ করে। এই গ্রীষ্মকালেই হাইডা খাদ্য গ্রহণ করে বেশি এবং দৈহিকভাবে বৃদ্ধি লাভ করে। ফলে দেহের মধ্যবর্তী অঞ্চলে 1 বা একাধিক মুকুল সৃষ্টি হয়। এটা দেহের মধ্যবর্তী অঞ্চল। এই মধ্যবর্তী অঞ্চলে 1 বা একাধিক মুকুল সৃষ্টি হয়। এখন আমরা একটা মুকুল দেখতে পাচ্ছি। প্রতিটি মুকুল পরিপক্ক হয়ে নতুন হাইডার জন্ম দেয়। ইহা হাইডার অন্যতম অযৌন জনন পদ্ধতি। 3. জননাঙ্গ। হেমন্তকাল অথবা শীতকালে পরিণত হাইডার দেহকাণ্ডে অস্থায়ী জননাঙ্গ গঠিত হয়। হেমন্তকালে জননাঙ্গ গঠিত হয়, শীতকালে জননাঙ্গ গঠিত হয় এবং এটি অস্থায়ী, কিছুদিনের জন্য হয়। দেহের উপরের দিকে শুক্রাশয় এবং নিচের দিকে ডিম্বাশয় থাকে। দেহের উপরের দিক একটা হলো শুক্রাশয়, দেহের নিচের দিক এটি ডিম্বাশয়। শুক্রাশয়ে শুক্রাণু এবং ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু ও ডিম্বাণু জনন কাজে অংশগ্রহণ করে। 3. পদতল বা পদচাকতি। দেহের নিম্ন অংশে গোলাকার ও চাপা অংশ হলো পদতল। এই যে দেহের নিম্ন অংশে এই গোলাকার ও চাপা অংশটি হলো পদতল। পদতল হতে নিঃসৃত আঠালো পদার্থ হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। পদতল হতে উৎপন্ন বুদবুদ হাইডাকে পানিতে ভাসতে সাহায্য করে। পদতল হতে সৃষ্ট ক্ষণপথ গঠন করে হাইডাকে গ্লাইডিং চলনে সাহায্য করে। অর্থাৎ পদতল হতে ক্ষণপথ সৃষ্টি হয়, এই ক্ষণপথ হাইডাকে গ্লাইডিং চলনে সাহায্য করে। হাইডার বিভিন্ন ধরনের চলন আছে,
এর মধ্যে গ্লাইডিং চলন হলো এক ধরনের। হাইডার অন্তঃগঠন। হাইডার লম্বচ্ছেদ। এটি হাইডার লম্বচ্ছেদের চিত্র খুবই গুরুত্বপূর্ণ। এর চিত্র অঙ্কন করার পর বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। এর বিভিন্ন অংশ আমরা দেখে নেই। মুখ ছিদ্র, এটা হাইপিস্টম। হাইপিস্টমে এই ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় মুখ ছিদ্র। এই মুখ ছিদ্রর ভিতর দিয়ে খাদ্য, অক্সিজেন ও পানি প্রবেশ করে, আর দেহে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের হয়ে যায়। অর্থাৎ এই ছিদ্রটি মুখ ছিদ্র ও পায়ু ছিদ্র হিসেবে কাজ করে। কর্ষিকা, এটা হাইডার হাইপিস্টম। হাইপিস্টমের চারিদিকে 6 থেকে 10টি কর্ষিকা থাকে। এই হলো সেই কর্ষিকা। কর্ষিকা হাইডার খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষায় সাহায্য করে। হাইপিস্টম দেহের উপরের দিকে এই যে সংকোচনশীল একটি অঙ্গ আছে, এই অংশটিকে বলা হয় হাইপিস্টম। হাইপিস্টমেই মুখ ছিদ্র থাকে, গুরুত্বপূর্ণ এই ছিদ্রটি হাইপিস্টমে থাকে। শুক্রাশয়, অধিকাংশ হাইডাই এক লিঙ্গ বিশিষ্ট, তবে বেশ কিছু হাইডা উভয় লিঙ্গ বিশিষ্ট হয়। উভয় লিঙ্গ হাইডায় শুক্রাশয় এবং ডিম্বাশয় উভয়ই থাকে। এটি হাইডার শুক্রাশয়। শুক্রাশয় সাধারণত উপরের দিকে গঠিত হয়, এটি শুক্রাশয়। আর এটি ডিম্বাশয়। ডিম্বাশয় দেহের নিচের দিকে গঠিত হয়। দেহের ভিতরে এই যে ফাঁকা একটা স্থান দেখা যাচ্ছে, এটা দেহগহ্বর। এই দেহগহ্বরটিকে বলা হয় সিলেন্টেরন। হাইডার দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। যে হাইডা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল, তাই এর দেহে ত্বকগুলো 2টি স্তরে সজ্জিত থাকে, বহিত্বক এবং অন্তত্বক। দেহের এই বাইরের দিকের ত্বকগুলোকে বলা হয় বহিত্বক বা এপিডার্মিস, আর ভিতরের দিকের এই ত্বকগুলোকে বলা হয় অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস। বহিত্বক আর অন্তত্বকের মাঝখানের এই ক্ষুদ্র অঞ্চলটিকে বলা হয় মেসোগিলিয়া। আর হাইডার দেহে মুকুল থাকে, এই যে মুকুল, এটি মুকুল। এর লম্বচ্ছেদে এই অংশগুলো দেখা যায়। হাইডার প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদে বিভিন্ন অংশগুলো দেখব। প্রথমে হাইডার প্রস্থচ্ছেদের একটা চিত্র আঁকতে হবে, এরপর চিত্রটি চিহ্নিত করতে হবে। হাইডার প্রস্থচ্ছেদে এর 2টি স্তর, ত্বকের স্তর স্পষ্টভাবে দেখা যায়। এটা বহিত্বক, এটা অন্তত্বক। বাইরের দিকের এই স্তরটি হলো বহিত্বক বা এপিডার্মিস। এপিডার্মিসের ভিতরে যে সরু অঞ্চলটি দেখা যায়, এটি মেসোগিলিয়া বা একে বলা হয় মেসোল্যামিয়া। আরেকটি নাম আছে। মেসোগিলিয়ার ভিতরের এই স্তরটি হলো, কোষীয় স্তরটি হলো অন্তত্বক। বহিত্বকে, এটি বহিত্বক। বহিত্বকে 7 ধরনের কোষ থাকে। এখানে 7 ধরনের কোষ থাকে। পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, নিডোপ্লাস্ট কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ। আর এই যে অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস, এখানে 5 ধরনের কোষ থাকে। পেশী আবরণী কোষ বা পুষ্টি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। দেহের একেবারেই মাঝখানে যে ফাঁকা স্থানটি আছে, এই ফাঁকা স্থানটি হলো দেহগহ্বর।
এদের দেহগহ্বরকে বলা হয় সিলেন্টেরন। তাহলে প্রস্থচ্ছেদের এই বিভিন্ন অংশ আমরা দেখতে পেলাম। হাইডার একটি স্তরে সুস্পষ্টভাবে এরকম দেখা যায় দুইটি স্তর। বাইরের দিকের এই স্তরটা হলো বহিত্বক বা এপিডার্মিস, ভিতরের দিকের এই স্তরটা হলো অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস। দুটি স্তরের মাঝখানে যে ফাঁক একটা ক্ষুদ্র অঞ্চল দেখা যায় লম্বা, এই অঞ্চলটা হলো মেসোগিলিয়া। এখানে কোনো কোষ থাকে না, একে বলা হয় বহিঃকোষ, অকোষীয় অঞ্চল। আরো পরিষ্কার ভাবে দেখলে কোষগুলো এরকম, অনেক বড় বড় করে দেখলে এরকম। মাঝখানে মেসোগিলিয়া, মেসোগিলিয়ার বাইরের দিকের এই স্তরটি হলো এপিডার্মিস বা বহিত্বক, এবং ভিতরের দিকের এই স্তরটি হলো গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক। পরিষ্কার ভাবে দেখা যায়। হাইডার এপিডার্মিস বা বহিত্বক। প্রথমে এপিডার্মিস বা বহিত্বকের বর্ণনা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি আলোচনা করব, তারপর চিত্রসহ ব্যাখ্যা করব। এই যে একটি সুন্দর নোট, সুন্দর হ্যান্ড নোট, বহিত্বকের বর্ণনা আমরা ঠিক এইভাবেই পরীক্ষার খাতায় লিখব। বর্ণনা করছি হাইডার বহিত্বক, যেটি পরীক্ষার খাতায় লিখতে হবে সেটি তোমাদের মাঝে উপস্থাপন করছি। দেহ প্রাচীরের বাইরের দিকে কোষ স্তরকে এপিডার্মিস বলে। দেহ প্রাচীরের বাইরের দিকে যে কোষ স্তর থাকে তাকে এপিডার্মিস বা বহিত্বক বলে। এপিডার্মিসের পুরুত্ব দেহ প্রাচীরের 1/3। বহিত্বকে 7 ধরনের কোষ থাকে। 1. পেশী আবরণী কোষ, 2. ইন্টারস্টিশিয়াল কোষ, 3. সংবেদী কোষ, 4. স্নায়ু কোষ, 5. গ্রন্থি কোষ, 6. জনন কোষ এবং 7. নিডোব্লাস্ট কোষ। কোষগুলোর বর্ণনা উল্লেখ করছি। 1. পেশী আবরণী কোষ। ঠিক এইভাবেই পরীক্ষার খাতায় লিখবে। পেশী আবরণী কোষ বহিত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে। কোষগুলো দেখতে স্তম্ভ আকার কোষ। প্রতিটি কোষের বাইরের দিক চওড়া ও মুক্ত। তাহলে প্রতিটি কোষের বাইরের দিকটা হবে চওড়া এবং মুক্ত থাকে। ভিতরের দিক বদ্ধ ও সরু। ভিতরের দিকে 2টি পেশী প্রবর্ধক থাকে, একে পেশী লেজ ও বলা হয়। ভিতরের দিকে যে 2টি পেশী প্রবর্ধক থাকে সেই পেশী প্রবর্ধককে পেশী লেজ বলা হয়। চিত্রসহ যখন ব্যাখ্যা করব তখন এগুলা দেখানো যাবে। পেশী লেজের ভিতরে সংকোচনশীল সূত্রক থাকে। এই সংকোচনশীল সূত্রককে মায়োনিম সূত্রক বলে। কোষের সাইটোপ্লাজমে একটি নিউক্লিয়াস, মিউকাস বস্তু ও গ্রানুলার গ্রন্থি থাকে। মিউকাস বস্তু হতে মিউসিন এবং গ্রানুলার গ্রন্থি হতে গ্রানিউল নিঃসৃত হয়। পেশী আবরণী কোষগুলো পরস্পর যুক্ত হয়ে একটি অবিচ্ছেদ্য আবরণী সৃষ্টি করে। পেশী আবরণী কোষের কাজ এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 1. ইহা দেহ আবরণী সৃষ্টি করে দেহকে রক্ষা করে। 2. মায়োনিম সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। মায়োনিম সূত্রকটির কথা বলা হয়েছে। 3. মিউকাস গ্রন্থির নিঃসরণ দেহকে পিচ্ছিল করে। মিউকাস গ্রন্থি থেকে মিউসিন উৎপন্ন হয়, মিউসিন দেহকে পিচ্ছিল করে। 4. ইহা নেমাটোসিস্ট বহন করে। 5. ইহা সংকোচন প্রসারণের মাধ্যমে চলনে সাহায্য করে। পেশী আবরণী কোষ আলোচনা হলো। 2. ইন্টারস্টিশিয়াল কোষ। পেশী আবরণী কোষের মাঝখানে গুচ্ছ আকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে। কোষগুলো দেখতে গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। ইহা টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন, তাই ইহা প্রয়োজনে অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। এই কোষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইহা অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ: এক, এ কোষ অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। দুই, ইহা হাইডার পুনরুৎপত্তি, বৃদ্ধি, গোনাড হলো জনন অঙ্গ ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। তিন, ৪৫ দিন পর পর দেহকোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই স্থান পূরণ করে। অর্থাৎ হাইডার দেহকোষ ৪৫ দিন পর পর নষ্ট হয়ে যায়, ইন্টারস্টিশিয়াল কোষ সেই দেহকোষ উৎপন্ন করে। ৩, সংবেদী কোষ। পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিক্ষিপ্তভাবে সংবেদী কোষ অবস্থান করে, তবে কোর্সিকা, হাইপোস্টম, পদতলে ইহা অসংখ্য। সবচেয়ে বেশি থাকে কোর্সিকা, হাইপোস্টম ও পদতলে। কোষগুলো দেখতে সরু, লম্বা ও মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগ প্রশস্ত এবং উভয় প্রান্ত সরু। প্রতিটি কোষে সাইটোপ্লাজম ও স্ফীত নিউক্লিয়াস থাকে। এর বাইরের দিকে সংকোচনশীল রোম এবং ভিতরের দিকে সংবেদনশীল স্নায়ু থাকে। যখন চিত্রসহ ব্যাখ্যা করব তখন এগুলা দেখতে পারবে। সংবেদী কোষের কাজ: এক, ইহা পরিবেশ হতে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে। দুই, ইহা আত্মরক্ষায় অংশগ্রহণ করে। তিন, ইহা বাসস্থান নির্বাচনে সাহায্য করে। চার, ইহা খাদ্য বাছাই করে, কোন খাদ্য উপযুক্ত বা কোন খাদ্য খাওয়া যাবে সেটি বাছাই করে সংবেদী কোষ। 4, স্নায়ু কোষ। স্নায়ু কোষগুলো এপিডার্মিসের নিচে মেসোগিলিয়া ঘেঁষে অবস্থান করে। কোষগুলা দেখতে মাকু আকৃতির বা বহুভুজ আকার। কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বিদ্যমান। প্রতিটি কোষে 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্তু রয়েছে। স্নায়ুতন্তুগুলো পরস্পর মিলিত হয়ে স্নায়ু জালিকা গঠন করে। স্নায়ু কোষের কাজ: এক, ইহা সংবেদী কোষ হতে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। দুই, ইহা বিভিন্ন ধরনের কোষের মধ্যে সমন্বয় সাধন করে। 5, গ্রন্থি কোষ। গ্রন্থি কোষগুলো পাদচাকতি, হাইপোস্ট্রম ও কোর্সিকায় অবস্থান করে। কোষগুলো দেখতে নলাকার, দানাযুক্ত বা ডিম্বাকার হতে পারে। ইহাতে মিউকাস গ্রন্থি, এনজাইম গ্রন্থি ও আঠালো রস নিঃসরণকারী গ্রন্থি রয়েছে। গ্রন্থি কোষের কাজ: এ কোষ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। নিঃসৃত আঠালো রস হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে, অর্থাৎ গ্রন্থি কোষ থেকে আঠালো রস নিঃসৃত হয়। এই আঠালো রস হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। 3, ইহা ক্ষণপথ সৃষ্টি করে চলনে সাহায্য করে। 4, বুদবুদ সৃষ্টি করে হাইডাকে পানিতে ভাসতে সাহায্য করে, অর্থাৎ গ্রন্থি কোষ থেকে বুদবুদ সৃষ্টি হয়, সেই বুদবুদ হাইডাকে পানিতে ভাসতে সাহায্য করে। 6, জনন কোষ। প্রজনন ঋতুতে হাইডার দেহকাণ্ডে ইন্টারস্টিশিয়াল কোষ হতে শুক্রাশয় ও ডিম্বাশয় সৃষ্টি হয়। শুক্রাশয় উপরের দিকে এবং ডিম্বাশয় নিচের দিকে থাকে। শুক্রাশয়ে শুক্রাণু এবং ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু অতি ক্ষুদ্র ও নিউক্লিয়াসযুক্ত। ইহা মস্তক, মধ্যখণ্ড ও চলনক্ষম লেজ দ্বারা গঠিত। অর্থাৎ শুক্রাণুর 3টি অংশ থাকে: মস্তক, মধ্যখণ্ড ও লেজ। ডিম্বাণু বড়, গোলাকার ও 3টি পোলার বডি যুক্ত।
জনন কোষের কাজ, শুক্রাণু ও ডিম্বাণু জনন কাজে অংশগ্রহণ করে। 7. নিডোব্লাস্ট কোষ। হাইডার পদতল ছাড়া সর্বত্র নিডোব্লাস্ট কোষ বিস্তৃত। ইহা পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। কোষগুলো দেখতে গোলাকার, ডিম্বাকার, ফ্লাক্স আকৃতির, পেয়ালা আকৃতির বা নাশপতি আকৃতির হতে পারে। তাহলে নিডোব্লাস্ট কোষ দেখতে গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, ফ্লাক্স আকৃতির হতে পারে, পেয়ালা আকার হতে পারে বা নাশপাতি আকারের হতে পারে। প্রতিটি কোষ দ্বি আবরণী বিশিষ্ট, অর্থাৎ 2 স্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে এবং একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত। কোষের ভিতরে পেঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট থাকে। নিডোব্লাস্ট কোষের কাজ: 1. ইহা খাদ্য গ্রহণে সাহায্য করে। 2. ইহা চলনে সাহায্য করে। 3. ইহা আত্মরক্ষায় অংশগ্রহণ করে। বহিঃত্বকের কোষগুলো কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে তার বর্ণনা এবং সুন্দর একটি নোট তোমাদের মাঝে উপস্থাপন করা হলো। এখন এই বর্ণনাটি চিত্রসহ তোমাদের মাঝে উপস্থাপন করছি। চিত্রসহ উপস্থাপন করলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। দেহপ্রাচীরের বাইরের দিকের কোষ স্তরকে এপিডার্মিস বা বহিত্বক বলে। এপিডার্মিসের পুরুত্ব দেহপ্রাচীরের 1/3 বহিত্বকে 7 ধরনের কোষ থাকে। কোষগুলোর নাম ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা পেশী আবরণী কোষের বর্ণনা চিত্রসহ দেখব, তারপর ধীরে ধীরে সবগুলো। 1. পেশী আবরণী কোষ। এটা হলো পেশী আবরণী কোষ। এই যে বড় যে কোষগুলা থাকে, সম্পূর্ণ বড় কোষটি 1টা, 2টি কোষ, 3টি পেশী আবরণী কোষ এখানে দেখানো হয়েছে, বড় বড় কোষগুলো। পেশী আবরণী কোষ বহিত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে। এই কোষই তো বহিত্বকের সম্পূর্ণ অংশ জুড়ে অবস্থান করছে। কোষগুলো দেখতে স্তম্ভ আকার, হ্যাঁ স্তম্ভের মতো দেখতে। প্রতিটি কোষের বাইরের দিক চওড়া ও মুক্ত। এটা হলো বাইরের দিক, বাইরের দিকটা হলো চওড়া, দেখো প্রশস্ত এবং মুক্ত। ভিতরের দিক বদ্ধ ও সরু। ভিতরের দিক হলো এটা হলো সরু এবং বদ্ধ থাকে, মুক্ত থাকে না। ভিতরের দিকে 2টি পেশী প্রবর্ধক থাকে। এই যে একটা পেশী প্রবর্ধক, একটা পেশী প্রবর্ধক, 2 পাশে 2টি পেশী প্রবর্ধক থাকে। একে পেশী লেজও বলা হয়। পেশী প্রবর্ধককে বলা হয় পেশী লেজ। তাহলে 2টি পেশী প্রবর্ধক থাকে, এই 2টিকেই বলা হয় পেশী লেজ। পেশী লেজের ভিতরে সংকোচনশীল সূত্রক মায়োনিম থাকে। এই যে 2টি সূত্রক আছে, এই 2টি সূত্রককে বলা হয় মায়োনিম সূত্রক। ইহা সংকোচনশীল। এটি একটি, 2টি সূত্রক থাকে। কোষের সাইটোপ্লাজমে একটি নিউক্লিয়াস, মিউকাস বস্তু ও গ্রানুলার গ্রন্থি থাকে। এটা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে একটি নিউক্লিয়াস আছে, এই যে এটা হলো মিউকাস বস্তু এবং ক্ষুদ্র ক্ষুদ্র এই গ্রন্থিগুলা হলো গ্রানুলার গ্রন্থি। মিউকাস বস্তু হতে মিউসিন এবং গ্রানুলার গ্রন্থি হতে গ্রানিউল বা দানা নিঃসৃত হয়। এই মিউকাস বস্তু থেকে মিউসিন উৎপন্ন হয়, আর এই গ্রানুলার গ্রন্থি থেকে গ্রানিউল বা দানা উৎপন্ন হয়। পেশী আবরণী কোষগুলো পরস্পর যুক্ত হয়ে একটি অবিচ্ছেদ্য আবরণী গঠন করে। এই যে কোষগুলো পরস্পর যুক্ত হয়ে দেখে একটি অবিচ্ছেদ্য আবরণী গঠন করেছে। পেশী আবরণী কোষের কাজ ইতিপূর্বেই বলা হয়েছিল, এখন আবার বলছি। ইহা দেহ আবরণী সৃষ্টি করে দেহকে রক্ষা করে। মায়োনিম সূত্রক সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। মিউকাস গ্রন্থি থেকে মিউসিন উৎপন্ন হয়, ইহা দেহকে পিচ্ছিল রাখে। এতে নেমাটোসিস্ট থাকে। 5. সংকোচন প্রসারণের মাধ্যমে ইহা চলনে সাহায্য করে। 2. ইন্টারস্টিশিয়াল কোষ।
এইগুলো ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে গোলাকার কোষগুলো, একটি কোষ বাইরে দেখানো হয়েছে, এটা ইন্টারস্টিশিয়াল কোষ, বর্ণনার সাথে মিলায়। পেশি আবরণী কোষের মাঝখানে গুচ্ছ আকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে। এটি পেশি আবরণী কোষ, দুই পাশে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের মাঝখানে এই যে গুচ্ছ আকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করছে। কোষগুলো দেখতে গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার। গোলাকারও হতে পারে, ডিম্বাকারও হতে পারে, ত্রিকোণাকার হতে পারে। এখানে কোষগুলা দেখতে গোলাকার। এই যে কোষটি, এটা দেখতে গোলাকার। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। ইহা টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন। তাই ইহা প্রয়োজনে অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। এই কোষগুলো টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ অন্য কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতা আছে। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ, ইহা অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। ইহা হাইডার পুনরুৎপত্তি ঘটায়, বৃদ্ধি ঘটায়, জননাঙ্গ বা গনাড সৃষ্টি করে এবং মুকুল সৃষ্টি করে। 45 দিন পর পর দেহকোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই স্থান পূরণ করে। হাইডার দেহকোষ 45 দিন পর পর নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হয়ে যাওয়া কোষগুলো ইন্টারস্টিশিয়াল কোষ থেকে উৎপত্তি লাভ করে। 3. সংবেদী কোষ। এটা হলো সংবেদী কোষ। এটা একটি কোষ বাইরে এখানে দেখানো হয়েছে তোমাদের সুবিধার জন্য, এটাও সংবেদী কোষ। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিক্ষিপ্তভাবে সংবেদী কোষ অবস্থান করে। তবে কোর্সিকা, হাইপিস্টম, পদতলে ইহা অসংখ্য। কোষগুলো দেখতে সরু, লম্বা ও মাকু আকৃতির। হ্যাঁ, কোষগুলো সরু, লম্বা ও মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগ প্রশস্ত এবং উভয় প্রান্ত সরু। কোষের মধ্যভাগ প্রশস্ত এবং উভয় প্রান্ত সরু হলে তাকে মাকু আকৃতির বলে। প্রতিটি কোষে সাইটোপ্লাজম ও স্ফীত নিউক্লিয়াস থাকে। এর বাইরের দিকে সংকোচনশীল রোম এবং ভিতরের দিকে সংবেদনশীল স্নায়ু থাকে। এটা বাইরের দিক, এই যে সুতা, এটা হলো এই রোমটা আছে, এটাকে বলা হয় সংকোচনশীল রোম। আর এটা ভিতরের দিক, ভিতরের দিকের এই স্নায়ুকে বলা হয় সংবেদনশীল স্নায়ু। সংবেদী কোষের কাজ, ইহা পরিবেশ হতে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে, ইহা আত্মরক্ষায় অংশগ্রহণ করে, ইহা বাসস্থান নির্বাচনে সাহায্য করে, ইহা খাদ্য বাছাই করে। 4. স্নায়ু কোষ। এটা মেসোগিলিয়া। মেসোগিলিয়ার উপরের দিকেও স্নায়ু কোষ আছে, আবার নিচের দিকেও স্নায়ু কোষ আছে। এই স্নায়ু কোষগুলো অন্ততক হিসেবে পরিগণিত হয়। আর উপরের স্নায়ু কোষগুলো বহিতক বা এপিডার্মিসের। স্নায়ু কোষগুলো এপিডার্মিসের নিচে মেসোগিলিয়া ঘেঁষে অবস্থান করে। এটা এপিডার্মিস, এপিডার্মিসের নিচে এই যে মেসোগিলা ঘেঁষে অবস্থান করে। কোষগুলো দেখতে মাকু আকৃতির বা বহুভুজ আকৃতির। এই যে মাকু আকৃতির বা বহুভুজ আকৃতির। কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বিদ্যমান। হলুদ বর্ণের অংশটি সাইটোপ্লাজম, কালো অংশটি হলো নিউক্লিয়াস থাকে। প্রতিটি কোষে 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্ত্র রয়েছে। এই যে 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্ত্র রয়েছে। স্নায়ুতন্ত্রগুলো পরস্পর মিলিত হয়ে স্নায়ু জালিকা গঠন করে। এই যে এখানে জালের মতো গঠন তৈরি করেছে এই স্নায়ু তন্তুগুলো। স্নায়ু কোষের কাজ, ইহা সংবেদী কোষ হতে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। 2. ইহা বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করে। 5. গ্রন্থি কোষ। গ্রন্থি কোষগুলো পাদচাকতি, হাইপিস্টম ও কোর্সিকায় অবস্থান করে। কোষগুলো দেখতে নলাকার, দানাযুক্ত ও ডিম্বাকার হতে পারে। ইহাতে মিউকাস গ্রন্থি, এনজাইম গ্রন্থি
ও আঠালো রস নিঃসরণকারী গ্রন্থি রয়েছে। এটা হাইপোস্ট্রম, এটি কর্ষিকা, এটা পদতল। এই জায়গাগুলোতে গ্রন্থিকোষ সবচেয়ে বেশি থাকে। গ্রন্থিকোষের কাজ: এ কোষ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। এ কোষ থেকে নিঃসৃত আঠালো রস হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। ইহা ক্ষণপথ সৃষ্টি করে চলনে সাহায্য করে। ইহা বুদবুদ সৃষ্টি করে হাইডাকে পানিতে ভাসতে সাহায্য করে। 6. জনন কোষ। প্রজনন ঋতুতে হাইডার দেহকাণ্ডে ইন্টারস্টিশিয়াল কোষ হতে শুক্রাশয় ও ডিম্বাশয় সৃষ্টি হয়। শুক্রাশয় উপরের দিকে এবং ডিম্বাশয় নিচের দিকে থাকে। এই যে শুক্রাশয় উপরের দিকে, ডিম্বাশয় নিচের দিকে অবস্থান করছে। শুক্রাশয়ে শুক্রাণু এবং ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াস যুক্ত। ইহা মস্তক, মধ্যখণ্ড ও লেজ দ্বারা গঠিত। আর ডিম্বাণু বড়, গোলাকার এবং 3টি পোলার বডি যুক্ত। জনন কোষের কাজ: শুক্রাণু ও ডিম্বাণু জনন কাজে অংশগ্রহণ করে। 7. নিডোব্লাস্ট কোষ। এই যে পেশী আবরণী কোষ, এর মাঝখানে দেখো কলসি বা ফ্লাক্সের মতো যে কোষটি দেখা যায়, এই কোষটি হলো নিডোব্লাস্ট কোষ। হাইডার পদতল ছাড়া সর্বত্রই নিডোব্লাস্ট কোষ বিস্তৃত। ইহা পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করছে। কোষগুলা দেখতে গোলাকার, ডিম্বাকার, ফ্লাক্স আকৃতির, পেয়ালা আকৃতির বা নাশপাতির মতো হতে পারে। প্রতিটি কোষ দ্বিস্তরী বিশিষ্ট, দ্বি আবরণী বিশিষ্ট এবং একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত। কোষের ভিতরে পেঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট থাকে। নিডোব্লাস্ট কোষের কাজ: 1. ইহা খাদ্য গ্রহণে সাহায্য করে। 2. ইহা চলনে সাহায্য করে। 3. ইহা আত্মরক্ষায় অংশগ্রহণ করে। মেসোগিলিয়া। মেসোগিলিয়াকে মেসোল্যামিয়া বলা হয়। মেসোগিলিয়া বা মেসোল্যামিয়া নিডারিয়া জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে জেলির মতো আঠালো অকোষীয় স্তর থাকে তাকে মেসোগিলিয়া বা মেসোল্যামিয়া বলে। ইহা পাতলা, বর্ণহীন ও স্থিতিস্থাপক। এর ব্যাস 0.1 মাইক্রন। এটি এপিডার্মিস বা বহিত্বক, এটি গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক। এই দুটি স্তরের মাঝখানে এই যে অকোষীয় একটি স্তর আছে, এই অকোষীয় স্তরটাকে বলা হয় মেসোগিলিয়া বা মেসোল্যামিয়া। এই মেসোগিলিয়া বা মেসোল্যামিয়া জেলির মতো আঠালো, অকোষীয়, পাতলা, বর্ণহীন ও স্থিতিস্থাপক। মেসোগিলিয়ার কাজ: 1. বহিত্বক ও অন্তত্বকের ভিত্তি হিসেবে কাজ করে। 2. সংযুক্তি তল হিসেবে কাজ করে। 3. দেহকে সংকোচন প্রসারণ করে। হাইডার অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিস। প্রথমে এটি এপিডার্মিস, মাঝখানে মেসোগিলিয়া, ভিতরে গ্যাস্ট্রোডার্মিস সুস্পষ্ট দেখা যায়। প্রথমে পরীক্ষার খাতায়
গ্যাস্ট্রোডার্মিস কিভাবে লিখতে হবে সেই উন্নত মানের নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করব। এরপর এই বর্ণনাটি চিত্রসহ ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং দীর্ঘদিন মনে থাকে। শুরু করছি উন্নত মানের সেই নোটটি কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। দেহপ্রাচীরের ভিতরের দিকের কোষ স্তরকে গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বক বলে। গ্যাস্ট্রোডার্মিসের পুরুত্ব দেহপ্রাচীরের 2/3। অন্তত্বকে 5 ধরনের কোষ থাকে। 1. পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ। 2. গ্রন্থি কোষ। 3. ইন্টারস্টিশিয়াল কোষ। 4. স্নায়ু কোষ এবং 5. সংবেদী কোষ। প্রথমে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, এরপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে সবগুলো উপস্থাপন করছি। 1. পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ। পুষ্টিকোষ গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করে। ইহা দেখতে স্তম্ভ আকার। প্রতিটি কোষে একটি বড় নিউক্লিয়াস ও গহ্বর থাকে। এতে সংকোচনশীল তন্তুযুক্ত পেশিলেস সৃষ্টি হয়। পুষ্টিকোষকে 2 ভাগে ভাগ করা যায়। 1. ফ্লাজেলীয় কোষ। 2. ক্ষণপদীয় কোষ। ফ্লাজেলীয় কোষ এ কোষের মুক্ত প্রান্তে 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা থাকে। ক্ষণপদীয় কোষ এ কোষের মুক্ত প্রান্তে ক্ষণপদ থাকে। পুষ্টিকোষের কাজ। 1. পেশি প্রবর্ধকগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে সরু ও মোটা করে। পেশি প্রবর্ধকগুলো স্ফিংটার এর মতো কাজ করে, তাহলে স্ফিংটারের মতো কাজ করে। 2. ফ্লাজেলা খাদ্যবস্তুকে কণায় পরিণত করে। 3. ইহা মুখ ছিদ্রে পানি প্রবেশ করায়। 4. খাদ্যকে গলাৎকরণ করে। 2. ইন্টারস্টিশিয়াল কোষ। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা আলোচনা চলছে। পেশি আবরণী কোষের মাঝখানে গুচ্ছ আকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে। কোষগুলো দেখতে গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। ইহা টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন, তাই অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। যে কোষ অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে সেটাকেই বলা হয় টটিপটেন্সি ক্ষমতা। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। 1. এ কোষ অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। 2. ইহা হাইডার পুনরুৎপত্তি ঘটায়, বৃদ্ধি ঘটায়, জননাঙ্গ সৃষ্টি করে ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। 3. 45 দিন পর পর দেহকোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই স্থান পূরণ করে। 3. সংবেদী কোষ। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিক্ষিপ্তভাবে সংবেদী কোষ অবস্থান করে, তবে কর্ষিকা, হাইপোস্ট্রাম ও পদতলে অসংখ্য থাকে। কোষগুলো দেখতে সরু, লম্বা ও মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগ প্রশস্ত এবং উভয় প্রান্ত সরু। প্রতিটি কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস থাকে। কোষের মুক্ত প্রান্তের সংবেদী রোম সিলেন্টেরনে এবং মেসোগিলিয়া সংলগ্ন রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। যখন চিত্রসহ ব্যাখ্যা করব তখন এটা ভালো মতো বোঝা যাবে। সংবেদী কোষের কাজ। ইহা উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। ইহা খাদ্যবস্তুর গুণাগুণ বাছাই করে। 4. স্নায়ু কোষ। স্নায়ু কোষগুলো গ্যাস্ট্রোডার্মিসের মেসোগিলিয়া ঘেঁষে অবস্থান করে। কোষগুলো দেখতে মাকু আকৃতির বা বহুভুজ আকার। কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বিদ্যমান।
প্রতিটি কোষে 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্ত্র রয়েছে। 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্রগুলো পরস্পর মিলিত হয়ে স্নায়ু জালিকা গঠন করে। স্নায়ুতন্ত্র মিলে যে জাল গঠন করে তাকে স্নায়ু জালিকা বলে। স্নায়ু কোষের কাজ: 1. ইহা সংবেদী কোষ হতে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। 2. ইহা বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করে। 5. গ্রন্থি কোষ। যেহেতু অন্তত্বকে 5টি কোষ থাকে, তাহলে এটি হলো অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসের শেষ কোষ। গ্রন্থি কোষগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করে। ইহা মূল দেহ ও হাইপোস্টামে সবচেয়ে বেশি থাকে। মূল দেহে বেশি থাকে আর হাইপোস্টামে বেশি থাকে, অর্থাৎ দেহ কাণ্ড ও হাইপোস্টামে সবচেয়ে বেশি থাকে। পাদচাকতিতে কম থাকে এবং কোর্সিকায় অনুপস্থিত। তাহলে গ্রন্থি কোষ কোর্সিকায় থাকে না। বিশেষ করে অন্তত্বকের গ্রন্থি কোষ কোর্সিকায় থাকে না। কোষগুলো দেখতে নলাকার, দানাযুক্ত বা ডিম্বাকার হতে পারে। এতে মিউকাস গ্রন্থি, এনজাইম গ্রন্থি ও আঠালো রস নিঃসরণকারী গ্রন্থি থাকে। তাহলে দেখলাম মিউকাস গ্রন্থি থাকে, এনজাইম গ্রন্থি থাকে এবং আঠা নিঃসরণকারী গ্রন্থি থাকে। গ্রন্থি কোষ 2 ধরনের: 1. মিউকাস ক্ষরণকারী কোষ, 2. এনজাইম ক্ষরণকারী কোষ। মিউকাস ক্ষরণকারী কোষ ইহা হাইপোস্টাম অঞ্চলে থাকে এবং মিউকাস ক্ষরণ করে। তাহলে হাইপোস্টাম অঞ্চলে থাকে এবং মিউকাস ক্ষরণ করে। এনজাইম ক্ষরণকারী কোষ, এ কোষ থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাক করে। গ্রন্থি কোষের কাজ: এ কোষ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। নিঃসৃত আঠালো রস হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে। এখন অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো চিত্রসহ ব্যাখ্যা করব। চিত্রসহ ব্যাখ্যা করলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। দেহপ্রাচীরের ভিতরের দিকের কোষ স্তরকে গ্যাস্ট্রোডার্মিস বলে। গ্যাস্ট্রোডার্মিসের পুরুত্ব দেহপ্রাচীরের 2/3 অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে। এর আগে এগুলোর নাম বলা হয়েছে। এখন আমরা প্রথমে বর্ণনা শুরু করছি পুষ্টিকোষ বা পেশী আবরণী কোষ, এরপর ধীরে ধীরে আলোচনা। 1. পুষ্টিকোষ বা পেশী আবরণী কোষ। পুষ্টিকোষ গ্যাস্ট্রোডার্মিসের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান করে। নিচের এই বড় বড় কোষগুলো হলো পুষ্টিকোষ বা পেশী আবরণী কোষ। এগুলো অন্তত্বকের বেশিরভাগ জায়গা জুড়ে অবস্থান করছে। ইহা দেখতে স্তম্ভ আকার, প্রতিটাই দেখতে স্তম্ভ আকার। প্রতি কোষে একটি বড় নিউক্লিয়াস ও গহ্বর থাকে। এই যে একটি বড় নিউক্লিয়াস আর এটি হলো গহ্বর। এটি নিউক্লিয়াস, এটি গহ্বর। এতে সংকোচনশীল তন্তুযুক্ত পেশিলেস সৃষ্টি হয়। এটা হলো পেশিলেস, সংকোচনশীল তন্তুযুক্ত, এই যে প্রান্তে থাকে পেশিলেস। পুষ্টিকোষ কে 2 ভাগে ভাগ করা যায়: ফ্লাজেলীয় কোষ, ক্ষণপদীয় কোষ। 1. ফ্লাজেলীয় কোষ। এ কোষের মুক্ত প্রান্তে 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা থাকে। 2. ক্ষণপদীয় কোষ। এ কোষের মুক্ত প্রান্তে ক্ষণপদ থাকে। এই যে সরু সুতার মতো, এটাই হলো ফ্লাজেলা। ফ্লাজেলা থাকে এই কোষে, তাই একে বলা হয় ফ্লাজেলীয় কোষ। এ কোষটাও ফ্লাজেলীয় কোষ। এই যে সুতার মতো ফ্লাজেলা আছে, এইটা হলো ক্ষণপদ এবং এটাও ক্ষণপদ, তাই এ কোষকে বলা হয় ক্ষণপদীয় কোষ, এটাও ক্ষণপদীয় কোষ। পুষ্টিকোষ বা পেশী আবরণী কোষের কাজ: 1. ইহা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে সরু ও মোটা করে। 2. ফ্লাজেলা
খাদ্যবস্তুকে কণায় পরিণত করে। 3, ইহা মুখ ছিদ্রে পানি প্রবেশ করায়। 4, খাদ্যকে গলাৎকরণ করে। 2, গ্রন্থিকোষ। গ্রন্থিকোষগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করে। ইহা মূলদেহ ও হাইপোস্টামে সবচেয়ে বেশি থাকে। পাদচাকতিতে কম থাকে এবং কোষিকায় অনুপস্থিত, অর্থাৎ কোষিকায় থাকে না। কোষগুলো দেখতে নলাকার, দানাযুক্ত বা ডিম্বাকার হতে পারে। এতে মিউকাস গ্রন্থি, এনজাইম গ্রন্থি ও আঠালো রস নিঃসরণকারী গ্রন্থি থাকে। এটি হাইপোস্টাম, আর এই সম্পূর্ণটা হলো মূল দেহ বা দেহকাণ্ড। এই হাইপোস্টাম এবং দেহকাণ্ডে গ্রন্থিকোষ সবচেয়ে বেশি থাকে। এটি পদচাকতিতে কম থাকে। আর এটি এবং এটি কোষিকাতে থাকে না। গ্রন্থিকোষ 2 ধরনের হয়: মিউকাস ক্ষরণকারী কোষ এবং এনজাইম ক্ষরণকারী কোষ। 1, মিউকাস ক্ষরণকারী কোষ। ইহা হাইপোস্টাম অঞ্চলে থাকে এবং মিউকাস ক্ষরণ করে। এই যে হাইপোস্টাম অঞ্চলে থাকে মিউকাস ক্ষরণকারী কোষ, এবং এই কোষ থেকে মিউকাস ক্ষরিত হয়। 2, এনজাইম ক্ষরণকারী কোষ। এ কোষ থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাক করে, অর্থাৎ এই কোষ থেকে এনজাইম উৎপন্ন হয়, এই এনজাইম খাদ্য পরিপাক করে। গ্রন্থিকোষের কাজ: 1, এ কোষ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। 2, এ কোষ থেকে নিঃসৃত আঠালো রস হাইডাকে কোনো বস্তুর সাথে আটকে রাখে। 3, এ কোষ থেকে নিঃসৃত এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে। 3, ইন্টারস্টিশিয়াল কোষ। পেশি আবরণী কোষের মাঝখানে গুচ্ছ আকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে। এটি পেশি আবরণী কোষ, এটিও পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের মাঝখানে এই যে ইন্টারস্টিশিয়াল কোষ গুচ্ছ আকারে অবস্থান করছে। কোষগুলো দেখতে গোলাকার, ডিম্বাকার বা ত্রিকোণাকার। এই যে কোষ, এই কোষগুলো দেখতে গোলাকার, তবে ডিম্বাকার বা ত্রিকোণাকারও হতে পারে। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস, অসংখ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম প্রভৃতি থাকে। এই যে কোষে একটি নিউক্লিয়াস আছে, এতে মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায় সুতার মতো রেটিকুলাম আছে, রাইবোজোম, লাইসোজোম আছে। ইহা টটিপটেন্সি ক্ষমতা সম্পন্ন, তাই অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ: 1, এ কোষ অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। 2, ইহা হাইডার পুনরুৎপত্তি, বৃদ্ধি, জননাঙ্গ ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। 3, 45 দিন পর পর দেহকোষ নষ্ট হয়ে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই স্থান পূরণ করে, অর্থাৎ হাইডার দেহকোষ 45 দিন পর পর নষ্ট হয়ে যায়। ইন্টারস্টিশিয়াল কোষ দেহকোষে রূপান্তরিত হয় এবং সেই স্থান পূরণ করে। 4, স্নায়ুকোষ। স্নায়ুকোষগুলো গ্যাস্ট্রোডার্মিসের মেসোগিলিয়া ঘেঁষে অবস্থান করে। এ কোষগুলো দেখতে মাকু আকৃতির বা বহুভুজাকার। কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস বিদ্যমান। এই যে এটা ভিতরের দিকের এটাকে হলো স্নায়ুকোষ, উপরেরটাও স্নায়ুকোষ, কিন্তু এটা এপিডার্মিসের স্নায়ুকোষ, আর এইটা হলো গ্যাস্ট্রোডার্মিসের স্নায়ুকোষ। এই যে মেসোগিলিয়া ঘেঁষে অবস্থান করে এই স্নায়ুকোষ। প্রতিটি স্নায়ুকোষ দেখতে মাকু আকৃতির, মধ্যভাগ মোটা, 2 প্রান্ত সরু। এতে দেখো হলুদ বর্ণের সাইটোপ্লাজম এবং কালো একটি নিউক্লিয়াস আছে। প্রতিটি কোষে 2 বা ততোধিক শাখাযুক্ত স্নায়ুতন্ত্র থাকে। এই যে সরু সুতার মতো, এই পাশে একটি, এ পাশে একটি।
কমপক্ষে 2টি স্নায়ুতন্ত্র থাকে, এর বেশিও থাকতে পারে। স্নায়ুতন্ত্রগুলো পরস্পর মিলিত হয়ে স্নায়ুজালিকা গঠন করে। এই দেখো, স্নায়ুতন্ত্রগুলো মিলিত হয়ে সরু সুতার মতো স্নায়ুতন্ত্র মিলিত হয়ে জালের মতো গঠন তৈরি করেছে, একে বলে স্নায়ু জালিকা। 5. সংবেদী কোষ। পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিক্ষিপ্তভাবে সংবেদী কোষ অবস্থান করে, তবে কোর্সিকা, হাইপোস্ট্রম ও পদতলে অসংখ্য থাকে। কোষগুলো দেখতে সরু, লম্বা ও মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগ প্রশস্ত এবং উভয় প্রান্ত সরু। প্রতিটি কোষে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস থাকে। কোষের মুক্ত প্রান্তের সংবেদী রোম সিলেন্টেরনে এবং মেসোগিলিয়া সংলগ্ন রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। এই কোষ কোর্সিকা, হাইপোস্ট্রম এবং পদতলে সবচেয়ে বেশি থাকে। দেখতে মাকু আকৃতির, মধ্যভাগ মোটা, দুই প্রান্ত সরু। প্রতিটি কোষে দেখো হলুদ বর্ণের সাইটোপ্লাজম আছে আর নিউক্লিয়াস আছে, এটি নিউক্লিয়াস। কোষের 2টি প্রান্ত থাকে। মুক্ত প্রান্তের সংবেদী রোম, মুক্ত প্রান্তের সংবেদী রোম, এটা মুক্ত প্রান্তের সংবেদী রোম সিলেন্টেরনে থাকে। এই সংবেদী রোমটা সিলেন্টেরনে থাকে, আর এই প্রান্তটা মেসোগিলিয়া সংলগ্ন। মেসোগিলিয়া সংলগ্ন রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। এখানে যে স্নায়ুতন্ত্র থাকে তার সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই কোষের এইটা হলো মুক্ত প্রান্ত। এই মুক্ত প্রান্তের এই সংবেদী রোমটি, এটা হলো সিলেন্টেরনে থাকে, আর এটা হলো মেসোগিলিয়া। মেসোগিলিয়া ঘেঁষে অবস্থিত এই রোম স্নায়ুতন্ত্র গঠন করে, এখান দিয়ে স্নায়ুতন্ত্র গঠন। সংবেদী কোষের কাজ: ইহা উদ্দীপনা গ্রহণ করে প্রতিবেদন সৃষ্টি করে। 2. ইহা খাদ্যবস্তুর গুণাগুণ বাছাই করে। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। 1. এপিডার্মিস অ্যাক্টোডার্ম থেকে উৎপত্তি লাভ করেছে। গ্যাস্ট্রোডার্মিস ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করেছে। 2. এপিডার্মিস বাইরের দিকে অবস্থিত, গ্যাস্ট্রোডার্মিস ভিতরের দিকে অবস্থিত। 3. এপিডার্মিসে ক্ষণপথ বা ফ্লাজেলা থাকে না, গ্যাস্ট্রোডার্মিসে ক্ষণপথ বা ফ্লাজেলা থাকে। এর পুষ্টি আবরণী কোষ 2 ধরনের হয়, ক্ষণপথযুক্ত এবং ফ্লাজেলা যুক্ত। 4. এপিডার্মিস স্তরে কিউটিকলের আবরণী থাকে, বাইরের দিকে কিউটিকলের আবরণী থাকে। গ্যাস্ট্রোডার্মিসে কিউটিকলের আবরণী থাকে না। 5. এপিডার্মিস স্তরে নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ থাকে। গ্যাস্ট্রোডার্মিস স্তরে নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ থাকে না। 6. এপিডার্মিসে জননাঙ্গ ও মুকুল সৃষ্টি হয়। যেহেতু বাইরের দিকে থাকে, এখানে জনন কোষ আছে, জননাঙ্গ সৃষ্টি হয়, এখানে মুকুল সৃষ্টি হয়। গ্যাস্ট্রোডার্মিসে জননাঙ্গ ও মুকুল সৃষ্টি করে না। 7. ইহা আঘাত থেকে দেহকে রক্ষা করে। গ্যাস্ট্রোডার্মিস পুষ্টির কাজে নিয়োজিত থাকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।